শুরুটা হয়েছিল স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, কমিশনার এদেরকে দিয়ে, আমলাদের দিয়ে। গতকাল পুলিশ লেভেলের, আইসি ওসি লেভেলের সব থেকে বড় পরিবর্তন, এ যাবৎকাল সব থেকে বড় পরিবর্তন করলো নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত বোধহয় নিশ্চিন্ত ছিলেন যে আমলাদেরই পরিবর্তন করা হয়েছে, কিন্তু পুলিশ লেভেলে যে পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছিল যে এবারেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই জেতাতে হবে বলে একটা বিতর্কিত পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে ভাইরাল হয়েছিল, শুভেন্দু অধিকারী বারবার দরবার করেছিলেন যে এদেরকে নির্বাচনের আওতায় বাইরে না রাখলে নিরপেক্ষ ভোট করা সম্ভব না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় ব্রহ্মাস্ত্রটা ফেললো নির্বাচন কমিশন। এই প্রথম একেবারে কলকাতা সংলগ্ন মানে ভবানীপুরকে ইনক্লুড করলে 31টি জায়গার থানার ওসি আইসি পরিবর্তন এবং গোটা রাজ্য জুড়ে 142টি থানার ওসি আইসি পরিবর্তন করা হলো। তার কারণ এতদিন পর্যন্ত ওই আমলা লেভেল পর্যন্তই রাখা হয়েছিল, কিংবা রিটার্নিং অফিসার এসডিও বা ডিইও পর্যন্ত রাখা হয়েছিল। এই প্রথম এত বড় লেভেলের পরিবর্তন করা হলো। আলোচনা করব, কিন্তু আজকে যে ভিডিওটা দেখিয়ে পর্বটা আমি শুরু করতে চাইবো আপনাদের সামনে, সেটাও একটা অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত অস্বস্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নওদায় বক্তৃতা দিচ্ছেন, তার মধ্যেই তৃণমূলের গোষ্ঠী কন্দল চমকে দেবে আপনাকে যে এই মুহূর্তে এই রকম একটা পরিস্থিতি নিয়ে এই রাজ্যের শাসক দল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার জন্য কি করে ভোট চায়। প্রথমে সেই ভিডিওটা দেখাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। ধন্যবাদ আপনাদের যারা এই লাস্ট দুদিন অ্যাপিল করার পর সাবস্ক্রাইবটা করলেন। একটু অন্তত সাবস্ক্রাইব বেড়েছে, 1000, সেটাও এক্সপেকটেশনের তুলনায় অত্যন্ত কম, কিন্তু স্টিল এই ফাইটের জন্য আপনারা যে কন্ট্রিবিউট করছেন, একটা সাবস্ক্রাইবের বাটন প্রেস করে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে দেরি না করে ওই ভিডিওটা দেখাই আপনাদের সামনে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার সময়, সেই সময় কিভাবে গোষ্ঠীগোন্দল ছড়ালো তৃণমূল কংগ্রেসের মধ্যে, একটু দেখে নিন। দেখলেন এই পরিস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ছিলেন, এবং কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো আমি প্রথমে আপনাদের সামনে সেটা বর্ণনা করি। এটা হচ্ছে তিনি মুর্শিদাবাদের নওদায় বক্তৃতা দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গতবারের যিনি বিধায়ক ছিলেন তার নাম হচ্ছে, যিনি এবারেরও প্রার্থী, শাহিনা মমতাজ বেগম। সেই শাহিনা মমতাজ বেগমের জন্য তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু শাহিনা মমতাজ বেগমের আরো একটা পরিপন্থী গ্রুপ সেখানে তৈরি হয়ে গিয়েছিল, এবং দ্বিতীয় তৃণমূল কংগ্রেসের আরো একটি গ্রুপ যার নাম ছিল, যেটা শফিউজ্জামান এবং তার অনুগামীরা, তারা কার্যত মেনে নিতে পারেননি এবারে ওই প্রার্থীকে। তার কারণ ক্ষোভ ছিল যে এই প্রার্থী নাকি, বিধায়ক নাকি কোনো কাজ করেনি লাস্ট 5 বছর, এইরকম একটা তাদের দাবি ছিল, তাদের পছন্দের প্রার্থী হয়নি। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার আগে এই রকম হাতাহাতির পরিস্থিতি দুই গ্রুপের মধ্যে তৈরি হয়ে যায়। প্রশ্ন একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজের মানে কিভাবে ভোট চাইছেন তারা সামাল দিতে পারবেন, এই রকম একটা গোষ্ঠী কন্দল প্রকাশ্যে তিনি যখন আসছেন, তারপরেও মিছিল করে এইভাবে পরিকল্পিত একটা করা হলো, তারা কিভাবে চতুর্থবারের জন্য ভোট চাইছেন, সরকার গঠন করা কি তাদের পক্ষে আদৌ সম্ভব? এইরকম বিশৃঙ্খল একটা পরিস্থিতি, যে এই কন্দল হওয়া স্বাভাবিক কন্দল, কিন্তু সেই কন্দল এতদিন পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের মিটিং এর দিন চলে এলো, এ পশ্চিমবঙ্গে মানে কখনো দেখা যায়নি এতটা এইরকম পরিস্থিতি। কন্ট্রোল রাশটা নিচুতলার লেভেল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের হারিয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আমি এখানে এবার আপনাদের সামনে সেই জায়গাটায় নিয়ে যাব যেখানে ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ এত বড় রদবদল এর আগে কখনো দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে 31 জন ওসি আইসি সমেত পুলিশ স্টেশনে বদলি করে দেওয়া হলো। গোটা রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশন জুড়ে থানার 142 জন ওসি আইসি। এখনো এতদিন পর্যন্ত আপনারা কি শুনে এসেছিলেন? স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজিপি, এডিজি, পুলিশ কমিশনার, কিংবা বড়জোর রিটার্নিং অফিসার যারা এসডিও হয়ে থাকেন, ডিএম হয়ে থাকেন, এদের অর্থাৎ আমলাতন্ত্রের পরিবর্তন হয়েছিল। বড় লেভেলে পুলিশের কোনো পরিবর্তন হয়নি। এই প্রথম পুলিশে এত বড় পরিবর্তন করা হলো। মানে যে অংশটা বাকি ছিল
নির্বাচন কমিশন অপেক্ষা করছিল যে এই অংশটার জন্য কোনো অভিযোগ আসা, সেই অভিযোগ আসতে যখন শুরু করলো তার ব্যবস্থা নিল। এরা দীর্ঘদিন ধরে এক একটা থানায় দীর্ঘ বছর ধরে রয়ে গেছেন, প্রোটোকল সেটা বলে না, দীর্ঘদিন ধরে এক একটা থানায় রয়ে গিয়ে কার্যত এদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এরা কার্যত তৃণমূল কংগ্রেসের নিজেদের মানে কি বলবো অনুপ্রাণিত বলে মনে করতে শুরু করেন, এবং এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে এত বড় রদবদল করা হলো। স্বাগত জানাচ্ছেন আপনারা? নির্বাচন কমিশন এখনো পর্যন্ত, এই তো সবে শুরু, এখনো পর্যন্ত আপনাদের বললাম এদের প্ল্যান বি রেডি রয়েছে। গতকাল বলেছিলাম যে যদি কোথাও কোথাও কোনো হুমকির ঘটনা, আপনাকে ভোট দিতে বাধা দেওয়া, আপনাকে গ্রামের মধ্যে আটকে রাখা, যে কোনো ঘটনায় আপনি অভিযোগ করবেন, সেই নাম্বার আমরা দিয়ে দেবো নির্বাচন কমিশন প্রকাশ করলেই। সঙ্গে সঙ্গে ওই মানে ভোট গণনা, ভোট কেন্দ্রে ভোট মানে কাস্টিং বন্ধ হয়ে যাবে এবং সেটার পুনর্নির্বাচন হবে। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যেখানে তৃণমূল শক্তিশালী সেখানেই পুনর্নির্বাচনের পরিকল্পনা। তৃণমূল শক্তিশালী মানেই হচ্ছে সেখানে দেখেছি আমরা যে ওখানে বোমা বন্দুক এইভাবেই তারা শক্তিশালী বলে তারা মনে করেন, গণতন্ত্রের শক্তিশালী প্রমাণের বাধ্যবাধকতা তারা মানেন না, কিন্তু এবারে সেইটা হবে। খেলাটা বুঝছেন? একটু সমর্থন জানাবেন, একটু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত, মূল্যবান মতামতগুলো একটু জানাবেন। এরপরে দেখুন, এখানে শেষ নয়, অনেক খবর জানাবো। ভোটের মুখে এবার 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর। কি ঘটনা? আমি আপনাদের বলেছিলাম যে 73 জন রিটার্নিং অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল, তাই না? আপনাদের মনে রয়েছে কয়েক দিন আগের পর্বে, পুরোনো পর্বে বলেছিলাম 73 জন রিটার্নিং অফিসারদের সরিয়ে দেওয়া হলো। এই রিটার্নিং অফিসার মানে হচ্ছে জেনারেলি এরা এসডিও র্যাঙ্কের হন, বিডিওর ওপরে এসডিও র্যাঙ্কের হন। এবার বিডিও র্যাঙ্কের মানে 83 জন বিডিওকে, যারা ডিইও বলতে পারেন, মানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ডিও নয়, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা, তাদেরকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে যারা কোনো প্ল্যান করছিলেন, নির্বাচন কমিশন গোপন সূত্রে খবর পাচ্ছেন, যারা এখনো পর্যন্ত কিছু একটা তাবেদারি করার চেষ্টা করছেন, অনিরপেক্ষ আচরণ করার চেষ্টা করছেন, তাদেরকে সরিয়ে দিলেন। আপনারা প্রথম থেকে যদি হিসাব করে দেখেন, পুরো একেবারে খোল এবং নলছে, এই দুটোই পরিবর্তন করে দিয়েছে। কাজে এবার অন্তত ভয়ের কাছে আত্মসমর্পণ না করে আপনার যাকে পছন্দ বলে মনে করেন, আপনার ফিউচারকে সিকিউর করার জন্য, যদি মনে করেন তৃণমূল কংগ্রেসে আপনার ফিউচারকে সিকিউর করতে পারেন এই চুরি দুর্নীতির পরেও, আপনার ডিসিশন। যদি মনে করেন পরিবর্তন করার প্রয়োজন, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য শেষ সুযোগ। কেন শেষ সুযোগ? আপনারা বারবার জানেন যে এটাই এসআইআর কিন্তু ওই প্রত্যেক বছর হয় না, প্রত্যেক 5 বছর হয় না। এখানে আমি একটা খবর দেখাই, আপনারা অনেকক্ষণ আগেই মানে অনেকদিন গতকাল থেকে দেখতে পেয়েছেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ক্যারাম খেলছিলেন 3 জন জওয়ান। সিউড়ির একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন। এটা তৃণমূল কংগ্রেসের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন। তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তারা হয়তো পাতা, কিন্তু তারা প্রোটোকল ভঙ্গ করেছেন। এই নিয়ম তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তৃণমূল, বিজেপি কোনো রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে সখ্যতা রাখা যাবে না, ডিউটি করতে হবে। পার্টি অফিসে গিয়ে তারা খেলছিলেন, সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্রই সাসপেন্ড। একটা জিনিস খেয়াল রাখবেন যে টিভিতে কিন্তু আসার আগে নির্বাচন কমিশন সাসপেন্ড করছে, তারপরে সোশ্যাল মিডিয়া এবং টিভিতে আসছে। তার মানে নির্বাচন কমিশন আলাদা সোর্স রেখে দিয়েছে, 360 ডিগ্রি আই এখন থেকেই তাদের রয়েছে। দেখাবো ভিডিওটা, দেখুন। দেখলেন? মানে এরকম না যে এবিপি আনন্দ গিয়ে বা আনন্দবাজার গিয়ে কবে গিয়ে সেই ফুটেজ দেবে, তারপরে নির্বাচন কমিশন সেটা মানে ব্যবস্থা নেবে, শুভেন্দু অধিকারী গিয়ে কবে প্রতিবাদ করবেন সেই ভরসায় নির্বাচন কমিশন বসে রয়েছে না। যখনই যে সোর্স থেকে তারা খবর পাচ্ছেন, সেই সোর্স থেকে খবর পাওয়া মাত্রই তারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছেন, ইমিডিয়েটলি। এইটা প্রমাণ করছে যে আগামী নির্বাচনটা কি, এবং এটাই হওয়া উচিত, যেটা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে হতো না। সমর্থন করেন? পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে যে রাজনৈতিক দল জিতবে আমরা মানতে বাধ্য, গণতন্ত্রের উপর বিশ্বাস করি, আমরা মানতে বাধ্য, কিন্তু সেই মানুষের মতামতটাকে নেওয়ার ব্যবস্থা তো করতে হবে। অন্যান্য চুরি, চাকরি চুরির মতো করে তো নির্বাচনের ভোট চুরি করেও ক্ষমতায় টিকে থাকার তো হয়ে গেছে অলরেডি 4-3 টার্ম। এবার তো মানুষের ম্যান্ডেটটা নেওয়ার জন্য শাসক দলকে প্রস্তুত থাকতে হবে। এইখানে আবারও একটা নতুন কনটেক্সট আনবো আপনাদের সামনে, যেটা অত্যন্ত ইন্টারেস্টিং, একটু ভালো করে লক্ষ্য করবেন।
যে কেন আমি আপনাদের বলছি এটাই শেষ বছর, কেন আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের জন্য এটা অত্যন্ত কঠিন পরীক্ষা, এটাতে উত্তর পেয়ে যাবেন। দেখুন, 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 40 লক্ষের নিষ্পত্তি হয়ে গেল, বাদের খাতায় 18 লক্ষ, বাকি নিষ্পত্তি কত দিনে? 60 লক্ষ জানেন অ্যাডজুডিকেশন, তার মধ্যে অলরেডি 40 লক্ষের নিষ্পত্তি হয়ে গেল। 40 লক্ষের মধ্যে 18 লক্ষ বাদ, মানে 40-এর 50% হচ্ছে 20 লক্ষ, অর্থাৎ কাছাকাছি 20 লক্ষের কাছা 50%-এর কাছাকাছি, মানে 45% অ্যারাউন্ড হয়তো হবে, সেই নাম বাদ চলে গেল। এবার এখনো বাকি রয়ে গেছে প্রায় 20 লক্ষের কাছাকাছি। তো এই 20 লক্ষের পর আরো কত নাম বাদ যাবে, হয়তো সংখ্যাটা ওই টোটাল বাদের সংখ্যাটা 1 কোটি ছুঁয়ে যাবে। যে বক্তব্য শুভেন্দু অধিকারী বলেছিলেন কার্যত সেই কাছাকাছি চলে যাবে, 1 কোটি। ভাবুন আপনারা, এরা ভোট দিতেন, এরা গতবার লোকসভায় ভোট দিয়েছেন, এরা বিধানসভায় ভোট দেন, এরা পঞ্চায়েতে ভোট দেন, হিংসা ছেড়ে দিন, হিংসা তো রয়েছেই, পার্টিসিপেট করেন অনেকেই, কিন্তু এরা ভোটও দিতেন। এবার বলুন, এই 1 কোটি মানুষের ভোট যদি পড়তো খাতায়, তাহলে কোনোদিন আসল মানুষের মানে কোনটা মানুষ চাইতো সেই প্রতিফলনটা কি হতো? সেই কারণেই কি আমরা প্রত্যেকবার একটু অবাক হয়ে যেতাম নির্বাচনের পর, যে ওপিনিয়ন পোল একরকম বলতো, মানুষের কথা বলে মানুষের একরকম বোঝা যেত, আর যেটার সঙ্গে কখনোই মিল পাওয়া যেত না মানে রেজাল্ট বেরোনোর পর? এটাই কি তার কারণ? আপনারা লিখুন আপনাদের মতামত, মূল্যবান মতামত, এগুলো আপনারা লিখুন। আমি এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মারাত্মক অভিযোগ আমি আপনাদের শোনাবো। তিনি বলছেন, মুখ্যমন্ত্রী, যে আমাকে মারার চক্রান্ত করছো না তো? আবার বিজেপির দিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, কারণ কিছুদিন আগে অমিত শাহর মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেজ নিয়ে ঘুরেছেন এবং তিনি সিম্প্যাথি ভোট আদায় করেছেন। সেই বক্তব্য অমিত শাহ যখন এসেছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন, তার বক্তব্যে সেই কথা উঠে এসেছিল। একটু টাইম নিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু গতদিন মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন, আমাকে মারার চক্রান্ত করছেন নাকি? পুরুলিয়ার সবাই বিজেপিকে দাঙ্গাবাজ বলে তো মুখ্যমন্ত্রী, শুধু দাঙ্গাবাজ নয়, শয়তান, বজ্জাত, আরো কি কি ভাষা রয়েছে, মানে ওটা যদি রোজ রোজ শোনেন, আপনি একটা অভিধান তৈরি করতে পারবেন। এবং আমি শিওর ভারতবর্ষের আর দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতৃত্ব তার প্রতিপক্ষকে এই ভাষায় কখনো কেউ আক্রমণ করেননি। এই সৌজন্যতার ভেঙে যাওয়ার নজির সৃষ্টি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে, এবং এর কারিগরকে আপনারা লিখে জানাতে পারেন নাম। এইখানে মুখ্যমন্ত্রী বক্তব্যটা আসুন, তিনি বলছেন যে কোনো প্ল্যান করছো না তো? মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন। আমরা চাইবো যে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ভালো করে খতিয়ে দেখা হোক, কোনো রকমের যেন এখানে এই মুখ্যমন্ত্রীর আশঙ্কার জায়গা যেন না থাকে, সেটাকে কনফার্ম করা হোক। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেরিয়েছিলাম, তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছে নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরো কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। শুনলেন? আমরা চাই যে মুখ্যমন্ত্রীর এই আশঙ্কা দূর হোক, তার জন্য যা ব্যবস্থা নেওয়া উচিত করা হোক। মুখ্যমন্ত্রীর এই আশঙ্কাটার মঞ্চের ওপর থেকে না বলে আমার মনে হয় তিনি পুলিশের কাছে বলুন, ইন্টেলিজেন্স দপ্তরের কাছে বলুন, নির্বাচন কমিশনের কাছে তথ্য দিয়ে বলুন। যদি আপনি আশঙ্কা প্রকাশ করেন, আপনার সিকিউরিটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার কোথাও সংশয় হয়, আপনি যদি কোথা থেকে ইনফরমেশন পেয়ে থাকেন, বারবার আপনি এরকম ধরনের কথা বলেন অবশ্য, যে আমার কাছে সব তথ্য আছে, আমি সময়ে দিয়ে দেবো, কিন্তু আপনি দেন না। কিন্তু স্টিল আবারও বলবো, যেহেতু এটা আপনার সিকিউরিটির বিষয়, আমরা চিন্তিত, আপনি যত তাড়াতাড়ি পারবেন পুলিশের কাছে ইনফরমেশন দিন, কিংবা আপনি ইলেকশন কমিশনকে দিন। তার কারণ আমরা চাই এই ভোটের নির্বাচন পর্যন্ত, মানে নির্বাচন লড়াইটা আপনি সুস্থভাবে করুন। 2021-এ যেমন পা ভেঙে গিয়ে আপনাকে কঠিন লড়াইয়ের মধ্যে, আপনার মতে যে কঠিন লড়াইয়ের মধ্যে করতে হয়েছিল, আমরা চাই না, আপনার কেন কারুরই চাই না, এটা কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। তা আপনি সিকিউরিটির বন্দোবস্তের জন্য যা করা দরকার সেটা করুন, তার কারণ দ্বিতীয়বার আমরা এই ধরনের রাজনীতির ভোট আর দেখতে চাই না।
এবং বিজেপিও যেন এই সিম্প্যাথির ভোট বলে আপনার বিরুদ্ধে তোপ দাগতে না পারে, সেই ব্যবস্থাও আপনার নিশ্চিত করা উচিত এখানটায়। তো যাই হোক, এই পুরো ঘটনাটা বলার পর আপনাদের পাটে পাটে প্রথম থেকে 8-10টা পয়েন্ট যে আজকে আমি কভার করলাম, সেখানে আপনাদের আজকে কি ফিল হচ্ছে? প্রথমত, নির্বাচন কমিশন যে আনপ্রেসিডেন্টেড একটা পরিস্থিতি তৈরি করে আপনার আমার ভোটার অধিকারটাকে নিশ্চিত করার চেষ্টা করছেন, তার জন্য আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনকে একটা ধন্যবাদ প্রাপ্য। এর আগের নির্বাচন কমিশনগুলো যারা লোকসভা ভোটে কিংবা বিধানসভা ভোটে আমাদের এই রাইটটাকে নিশ্চিত করেননি। জ্ঞানেশ কুমার এমন একজন নির্বাচন কমিশনার যিনি আমাদের ভাগ্য, তিনি এই প্রথমবার এটাকে নিশ্চিত করছেন। বাকি যারা নির্বাচন কমিশনাররা ছিলেন তারা কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন, কিন্তু ব্যর্থতার দায়ভার তারা নেননি। জ্ঞানেশ কুমার এই চেষ্টা করছেন, সাধুবাদ আমাদের তরফ থেকে, অসংখ্য সাধুবাদ। আমাদের সহযোগিতা থাকবে, আশা করি আপনাদের প্রত্যেকের সহযোগিতা থাকবে। আপনি তৃণমূল হতে পারেন পন্থী, আপনি কংগ্রেস পন্থী, বিজেপি পন্থী হতে পারেন, আপনাকে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যা সহযোগিতা করার করতে হবে, মানুষের ম্যান্ডেটটা মেনে নিতে হবে। আপনারা রাজনৈতিক প্রতিপক্ষ, আপনারা শত্রু নন। যে সৌজন্যটা ভুলে গিয়েছিলেন, এই সৌজন্যটা বাংলায় ফিরিয়ে আনতে হবে। যদি ফিরিয়ে না আনেন, তাহলে ওই যে নির্বাচন কমিশনের দাওয়াই রয়েছে, সংবিধান যে অধিকার তাদের দিয়েছে, সেই অধিকার বশত যে দাওয়াইগুলো রয়েছে, সেই দাওয়াইগুলো একের পর এক পড়তে থাকবে। সেগুলো কিন্তু মাথায় রাখবেন। এবারে কিন্তু বিক্রি হয়ে যাওয়া নির্বাচন কমিশন বা পিঠের সিট দ্বারা বিক্রি করে দেওয়া নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হবে না। আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে কন্ট্রিবিউট করুন, প্রত্যেকে। যারা সাবস্ক্রাইব করছেন না, একটু করে দিন। এখনকার মতো এখানে।